দুরবস্থা কাটিয়ে সুদিন ফিরতে শুরু করেছে দেশের ব্যাংকিং খাতে, দাবি সংশ্লিষ্টদের। প্রকৃত মুনাফা অর্জনের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত সিলেটের বানভাসীদের জীবন, ভিজিএফ এর নির্ধারিত চাল না পাওয়ার অভিযোগ। উদ্বোধনের 9 মাসেই মংলা ঘষিয়াখালী চ্যানেলে নাব্য সংকট, খনন না করলে আবারও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। এবং কোরবানির ঈদের পশু কেনাবেচার জন্য এবার রাজধানীতে স্থায়ী হাট থাকছে 1টি, অস্থায়ী 22টি, চলছে ইজারা প্রক্রিয়া। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আবারও সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাঝে মানসম্পন্ন রেণু সরবরাহ নিশ্চিতের জন্য মৎস্য হ্যাচারি আইন ও মৎস্য হ্যাচারি বিধিমালা, গুণগত মানের মৎস্য খাদ্য সরবরাহ নিশ্চিতের জন্য মৎস্য খাদ্য এবং পশু খাদ্য আইন ও মৎস্য খাদ্য বিধিমালা প্রণয়ন করি। ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করেছি বাগেরহাটে। আমরা এই সমস্ত যত আইন বিধি নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হল মৎস্য উৎপাদন বৃদ্ধি, ভোক্তা সাধারণের জন্য মানসম্পন্ন নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য সরবরাহ নিশ্চিত করা। আর এই মৎস্য চিনি গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, সে বিভিন্ন জায়গায় গবেষণার উপর কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি, কারণ আমরা উন্নত প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং প্লাবনভূমিতে মৎস্য চাষের অভয়াশ্রম স্থাপন সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কর্মসূচি প্রণয়ন করি। মা ইলিশ, কারণ ইলিশ তো আমাদের জাতীয় মাছ এবং ইলিশ হচ্ছে একটা মৌসুমে পাওয়া যায় বেশি। যেমন এখন যখনই শ্রাবণ মাস শুরু হলো তখনই কিন্তু ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে। আমরা অনেক আগের থেকে আমাদের পত্রপত্রিকায় লেখে ইলিশ পাওয়া যাচ্ছে না, ইলিশ নাই, ইলিশ নাই, কিন্তু যারা লেখেন তারা এটা খেয়াল করেন না যে আসলে ইলিশ মাছটা ঠিক কোন সময় মানে সত্যিকারভাবে আসে এবং পাওয়া যায়। যখনই পানি নামতে শুরু করে, কারণ মাছের চরিত্র হচ্ছে স্রোতের উল্টো দিকে চলা, তো যখনই পানি যত দ্রুত নামতে থাকে তখনই কিন্তু এই ইলিশ ঝাঁকে ঝাঁকে আসতে থাকে। কাজে ইলিশ আবার রক্ষা করার প্রয়োজন আছে, কারণ ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য উপরে চলে আসে, কিন্তু সেই সময় অনেক সময় এই মাছগুলি ধরে ফেলা হয়। তা আমরা এই মা ইলিশ রক্ষা ও ঝাটকা নিধন রোধে কার্যকর কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং 2009 সাল থেকে এ পর্যন্ত জেলেদের, অর্থাৎ ওই সময় যেহেতু মাছ ধরতে পারবে না, জেলেরা যেন না খেয়ে কষ্ট না পায় সেজন্য তাদেরকে সাহায্য করা। কাজে তাদের আমরা ওই সময়টায় প্রতি পরিবারকে 40 কেজি করে আমরা চাল দেই। তাছাড়া সেই সাথে সাথে এখন যেমন খাঁচায় মাছ চাষ করা, কারণ তারা তো মাছ ধরাটা তাদের অভ্যাস, তারা ওখানে ফিরে আসতে পারে না, তো খাঁচায় মাছ চাষ বা অন্যান্য কাজে যাতে তারা সম্পৃক্ত থাকতে পারে, তাদের জীবন জীবিকাটা অব্যাহত রাখতে পারে, তার জন্য আমরা বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছি। আর আমাদের এই যে পদক্ষেপগুলি আমরা নিচ্ছি, এই যে ডিম ছাড়ার সময় মাছ না ধরা বা জাটকা অর্থাৎ ছোট ইলিশ বা অর্থাৎ বাচ্চা ইলিশ না ধরা, মা ইলিশ রক্ষা করা, সেগুলি করার ফলে আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের ইলিশের উৎপাদন তা এখন আরো 1 লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়ে 3,87,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। তাছাড়া ইলিশের সাইজটাও কিন্তু বেশ বড় হচ্ছে, এখন বেশ বড় বড় ইলিশও পাওয়া যাচ্ছে। আর তাছাড়া যে বৈশাখ মাসে ইলিশ খাওয়ার একটা ধুম পড়েছিল, পয়লা বৈশাখ, আসলে এটা কোনো যুক্তি নাই, কারণ ওই সময় কিন্তু ইলিশ মাছের সিজন না, ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু যেভাবে হোক এটা চালু হয়ে গিয়েছিল, যাকে আমি আহ্বান করেছি যে ওই পয়লা বৈশাখ ইলিশ মাছ খেতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো মাছই খাওয়া যেতে পারে। কাজে সেটারও একটা ভালো ফল আমরা পাচ্ছি, অনেকে এখন আর ইলিশ মাছ খাচ্ছে না, বা আমি তো একদম বন্ধই করে দিয়েছি, ওই সময় ইলিশ মাছ একদম খাই না, খাবোই না সেই জন্য। কাজে আমরা এই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের মাছের চাষ কিন্তু বেড়েছে। যেটা এখন আমাদের প্রয়োজন সেটা আমি বলবো যে আমরা যেমন এই যে আমরা মাছ বিদেশে রপ্তানি করি, তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন পদক্ষেপ
আমরা নিচ্ছি। একসময় ফরমালিন সম্পর্কে সবাই খুব উদ্বিগ্ন ছিলেন যে ফরমালিন, আমরা কিন্তু ইতিমধ্যে ফরমালিন অপব্যবহার নিয়ন্ত্রণ করেছি, এখন আর ফরমালিন যাতে ব্যবহার না হয় তার ব্যবস্থা নিচ্ছি। চিংড়ি ও মৎস্যজাত পণ্য রপ্তানি ক্ষেত্রে যে বাস্তবধর্মী যুগী পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা সাভার, চট্টগ্রাম এবং খুলনায় 3টি সর্বাধুনিক মান নিয়ন্ত্রণ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া চাষিদের রোগমুক্ত চিংড়ি পোনা সরবরাহের জন্য কক্সবাজার, সাতক্ষীরা, খুলনায় 3টি PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে এবং কক্সবাজার আরও একটা ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো আমাদের মন্ত্রণালয়কে যে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভালো মাছ উৎপাদন হচ্ছে, এমনকি গলদা চিংড়ি এখন উত্তরবঙ্গেও উৎপাদন হচ্ছে। আসলে বাংলাদেশের মাটি সোনার মাটি, যা কিছু আমরা চেষ্টা করলে কিন্তু উৎপাদন করতে পারি। কাজে সেখানেও পরীক্ষার জন্য একটা ল্যাব তৈরি করা দরকার। আর হাওড় অঞ্চলে আমরা যে ফসল ফলাতে যাই, প্রায় তো আগাম বন্যা হয়, ফসল নষ্ট হয়। মোট কথা হাওড় অঞ্চলগুলিতে আমাদের আসলে মৎস্য চাষের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। খালগুলি, ভিতরে যে খালগুলি আছে সেগুলি আমাদের ড্রেজিং করতে হবে, কাটতে হবে এবং সেখানে যেন মাছের চাষটা, মাছ শুধু চাষ উৎপাদন বাড়ানো না, সেগুলি সংরক্ষণ করা এবং প্রক্রিয়াজাত করা। এবং দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। চলতি বছরের প্রথমার্ধে সরকারি বেসরকারি অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, আগের চেয়ে দক্ষতা ও ব্যাংকিং তৎপরতা বেড়ে যাওয়াই এই বাণিজ্যিক সফলতার কারণ। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা অর্জনের বিষয়টি খতিয়ে দেখতে হবে বাংলাদেশ ব্যাংকে। দেশে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে দুরবস্থা কাটিয়ে ওঠা চ্যালেঞ্জিং বলে মনে করেন তারা। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। অর্থঋণের নামে লুটপাট, কোটি কোটি টাকার খেলাপি ঋণ এবং বিনিয়োগহীন অলস টাকা পড়ে থাকা, ব্যাংকিং খাতের এমন চিত্র নিত্য নৈমিত্তিক ব্যাপার। তবে আসার কথা, এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে এ খাত, এমন দাবি সংশ্লিষ্টদের। চলতি বছরের প্রথম 6 মাসে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে জনতা ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে 1050 কোটি টাকা মুনাফা করে বরাবরের মতো শীর্ষে ইসলামী ব্যাংক। পিছিয়ে নেই নতুন প্রজন্মের ব্যাংকগুলো। কর্তৃপক্ষরা বলছেন, ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা বেড়ে যাওয়া এবং ব্যাংকারদের কর্মদক্ষতা বৃদ্ধি সহ নানা কারণে তাদের এই সফলতা। গত বছর জুনের পরে কিন্তু এই বিনিয়োগের ক্ষেত্রে টার্ন নেওয়া শুরু হয়েছে। এই বছর আমরা জুনে 224 কোটি টাকা প্রফিট করছি এবং আমি অন্য 4টা ব্যাংকেও খোঁজ দিয়েছি, ওরাও টার্নিং নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। আমরা প্রফিট করছি আমাদের কষ্ট দিয়ে, আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা দিবারাত্র পরিশ্রম করছে, আমাদের স্টাফরা পরিশ্রম করছে, আমরা পাগলের মতো রাস্তা রাস্তা দৌড়ায় ব্যবসা করছি। প্রাইভেট ব্যাংকগুলোর রেসপন্সিবিলিটির সঙ্গে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আছে, ফলে আমাদের স্টেক হোল্ডারদের কাছে দায় আছে, আমাদের ইকুইটি হোল্ডারদের কাছে দায় আছে। এই জন্য ব্যাংক সবসময় প্রফিট ম্যাক্সিমাইজ করার যে চেষ্টা করে, এই 6 মাসের ফলটা কিন্তু সেই চেষ্টার ফল। পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ সহ অন্যান্য প্রভিশন ঠিক রাখা এবং ট্যাক্স পরিশোধ করেই একটি ব্যাংকের প্রকৃত মুনাফা হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকে কঠোর মনিটরিং এর পরামর্শ অর্থনীতিবিদদের। মুনাফাটা কি প্রকৃতপক্ষে অর্জন, নাকি লোন লস প্রভিশনিং বা উইন্ডো ড্রেসিং করে, প্রভিশনিংটা না করে এবং রিশিডিউলিং এর মাধ্যমে তাদের দায়বদ্ধতাকে কমিয়ে তারা লাভ্যাংশটা নিয়ে নিচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে সতর্ক থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে ব্যাংকিং খাতের প্রকৃত উন্নয়ন অসম্ভব বলে মনে করেন এই বিশ্লেষক। 3rd জেনারেশন এবং 4th জেনারেশন দুটো ব্যাংকেরই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে তারা বেশ ভেরি স্ট্রংলি পলিটিক্যালি কানেক্টেড, যার ফলে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বছরে প্রায় 3 থেকে 3.5 হাজার অভিবাসী বাংলাদেশের মৃত্যু ঘটছে বিদেশের মাটিতে। এসব হতভাগ্য শ্রমিকের মৃত্যুর হার অস্বাভাবিক ও উদ্বেগজনক মনে করলেও বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন অনুভব করেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ দেশে আনার পর ময়নাতদন্তের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অভিবাসী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রশ্নাশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে 3য় পর্ব।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিবাসী শ্রমিকের মরদেহ দেশে আসে, যাদের অধিকাংশের বয়স মাত্র 25 থেকে 40 বছর। বেশিরভাগ ক্ষেত্রে এসব শ্রমিকের হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ আর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দেশ ও কর্মস্থল থেকে জানানো হয়। তবে কর্মীদের ক্ষতিপূরণ আদায় ঠেকাতেই ময়নাতদন্ত রিপোর্ট চাকুরিদাতাদের অনুকূলে তৈরি করা হয় বলে অভিমত বিশেষজ্ঞদের। অস্বাভাবিক মৃত্যু হলেও হয়তো কাগজ কলমে সেটা স্বাভাবিক মৃত্যু হিসেবে সেটাকে বলা হয়। ওখানকার যে মেডিকেল অথরিটিজ বা পুলিশের যে তদন্ত সেগুলো সবসময় যে খুব নিরপেক্ষ হয় তা না। ময়নাতদন্তের রিপোর্টটা হয় পুরোপুরি এমপ্লয়ারদের ফেভারে। সরকারের পক্ষ থেকে যারা ক্ষতিপূরণ চাবে তখন তারা ক্ষতিপূরণ তার আদালত থেকে সেভাবে করে পায় না। হাই কমিশন যেগুলো আছে তাদেরকে চিন্তা করতে হবে ময়নাতদন্তের ক্ষেত্রে তারা যেন সঠিক রিপোর্টটা পায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ দেশে আসার পর তা পুনরায় ময়নাতদন্তের তাগিদ দিয়েছেন তারা। রাষ্ট্রের এই বিষয়গুলোকে আরেকটু নজর দেওয়ার প্রয়োজন। কিছু ডেড বডির ময়না তদন্ত হওয়া উচিত, কারণ যে রোড অ্যাক্সিডেন্ট অনেক সময় আসলে রোড অ্যাক্সিডেন্ট না, এটা ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এখানে যে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা আছে আইনগতভাবে, সেটাকে এড়ানোর জন্য হলেও কিন্তু বলা হচ্ছে যে এটা রোড অ্যাক্সিডেন্ট। সংশ্লিষ্ট দেশে যাওয়ার আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা অনুযায়ী একজন সুস্থ কর্মীর হঠাৎ মৃত্যুর বিষয়টি এখন থেকে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, এই জাতীয় ঘটনাতেই আসলে আমাদের বেশি কর্মী মারা যাচ্ছে। কর্মস্থলে গিয়ে যে দুর্ঘটনা, এটার সংখ্যাও খুব কম। 35 থেকে 40 বছর বয়সের মধ্যে তাদের মৃত্যুটা হচ্ছে। তো এটাও আপনার ভেবে দেখারও ব্যাপার আছে। একটা ওভারঅল একটা স্টাডিও হওয়া দরকার আমাদের, যে আসলে কেন আমাদের কর্মীদের মৃত্যুবরণ ঘটছে। আরো সতর্ক হওয়ার সুযোগ রয়ে গেছে। গত কয়েক বছর ধরেই শ্রমিকের মৃত্যুহার অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মনে করেন এই কর্মকর্তা। 1 কোটির চেয়ে একটু বেশি মানুষ বাইরে আছে, তো সেক্ষেত্রে মানুষ কিছু মারা যাবে, এটা ন্যাচারাল ডেথ হবে। প্রতি বছরই প্রায় 3000 থেকে 3300 এরকম সংখ্যায় আমরা ডেড বডি আসে। এই সংখ্যাটা খুব স্বাভাবিক সংখ্যা বলা যাবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে কোন শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশ দূতাবাসের তথ্য সংগ্রহ, কর্মরত কোম্পানির সঙ্গে যোগাযোগ ও মেডিকেলের ছাড়পত্রের মতো প্রক্রিয়া সম্পূর্ণ করতে দীর্ঘদিন লেগে যায়। এই কালক্ষেপণ কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানিয়েছেন সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। প্রতি বছর সৌদি আরবে অগ্নিকাণ্ডের মতো ঘটনা এবং সড়ক দুর্ঘটনার মতো ঘটনায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি মারা যান। দুঃখজনক হলেও সত্য, গত বছরের এক হিসাবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মর্শি জানিয়েছেন প্রায় 1700 বাংলাদেশের ডেথ সার্টিফিকেট তিনি ইস্যু করেছেন। আমরা যেমনটি জেনেছি, এই সমস্ত প্রবাসীদের লাশ দেশে ফেরত পাঠাতে হলে অনেক কষ্ট করতে হয়, কারণ এই দেশে যে কোম্পানিগুলোতে তারা কর্মরত ছিলেন সেই সমস্ত কোম্পানি থেকে ছাড়পত্র এবং এই দেশের যে আইনি প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করেই তাদেরকে লাশ দেশে ফেরত পাঠাতে হয়। আমার ভাইয়েরা মারা গেছিল সৌদি আরব গত 1 বছর আগে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ থেকে সবগুলো নিয়ে আসি, এম্বাসির মাধ্যমে আমরা লাশ পাঠাইছি দেশে। আমাদেরকে এয়ারপোর্ট থেকে 20,000 টাকা দিয়েছে। এরপরে যে আমাদের আর কোনো টাকা পয়সা পাই না এবং কোম্পানির থেকেও কোনো টাকা পয়সা আমরা পাই না। প্রবাসীদের একটাই আশা, এই দেশে আসা যে সমস্ত মানুষগুলো আসছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে, তাদের যাতে মৃতদেহগুলো দেশে ফেরত পাঠানো এবং দেশে যেই অর্থ, যে সরকারিভাবে যেই বাজেটকৃত অর্থ তাদের দেওয়ার কথা, সেগুলো যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই পরিশোধ করা হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিদেশে মাটিতে মারা যাওয়া শ্রমিকদের অন্তত মরদেহটা অতি দ্রুত রাষ্ট্রীয় খরচে দেশে নেয়ার ব্যবস্থা করবে সরকার, এমনটি দাবি মালয়েশিয়া প্রবাসীদের। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে প্রবাসী অর্থ উপার্জন করে বাংলাদেশি শ্রমিকরা, আর এই অর্থ বা রেমিটেন্স দেশে পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসীরাই। কিন্তু সেই প্রবাসী কোনো ভাই বোন যখন বিদেশে মারা যান, তখন সেই লাশ বিদেশের মাটিতে অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন। প্রবাসীর লাশ দেশে ফেরত নিতে দূতাবাসের এক গাদার নিয়ম শেষ করে দেশে পৌঁছাতে পেরিয়ে যায় লম্বা সময়। নিজ দেশের পরিবার পরিজনের কাছে ততক্ষণে ওই মৃত্যু সংবাদ হয়তো অনুভূতিশূন্য একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রবাসীদের মৃত্যুর সংবাদ 7-8 দিন, এমনকি মাসখানেক পর এসে
পৌঁছায় দেশের আত্মীয় স্বজনদের কাছে, আবার কখনো কখনো বিদেশের মাটিতে বেওয়ারিশ লাশ হিসাবে যত্রতত্র পড়ে থাকে। প্রবাসীদের অভিযোগ, তাদের জন্য জীবিত অবস্থায় কোনো সরকারি সহযোগিতা নেই, বরং বিদেশের মাটিতে মৃত্যু হলে সেই লাশকেও পড়তে হয় চরম দুর্ভোগে। যখন মানুষ এম্বাসিতে যায় তখন ওরা তড়িৎ গতিতে কোনো ব্যবস্থা নেয় না, ওরা গাফিলতি করে, ওদের গাফিলতির কারণে লাশগুলো হিমেগারে পৌঁছতে থাকে। টাকা জোগাড় করে সেই সব লাশ দেশে পাঠানোর জন্য দিনের পর দিন রাখতে হয় এখানকার হিমাগারগুলোতে। কখনো কখনো বাংলাদেশি কমিটির কাছ থেকে টাকা নিয়ে দেশে পাঠানো হয় এই লাশ, আবার কখনো বা রাস্তায় লাশ ফেলে রেখে স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে দেশে পাঠানোর বিমান খরচ বহন করা হয়। যারা দেশের বৃহত্তর স্বার্থে জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটান, মৃত্যুর পর সেই প্রবাসীদের লাশের এত অসম্মান মেনে নেওয়ার মতো নয় বলে ক্ষোভ প্রকাশ করেন এখানকার প্রবাসীরা। শ্রমিক যদি মারা যায় তাহলে তার লাশ ওই কোম্পানির প্রসেস করে দেশে পাঠানো উচিত, কিন্তু সেক্ষেত্রে অনেক কোম্পানি সেই নিয়ম মানে না। প্রবাসীদের অভিযোগ, মৃত্যুর পর লাশ দেশে পাঠানোর ব্যাপারে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করলেও তারা যথাসময়ে প্রয়োজনীয় সাহায্য পায় না বলেও অনেকে অভিযোগ করেন। প্রবাসী শ্রমিকরা যখন দুর্ঘটনা কারণবশত মৃত্যু হয় তখন তাদের লাশ নিয়ে টানা হেঁচড়া, মালিকরা দায়ভার বহন করে না বিধায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে চাঁদা উঠে মালিক দেশে পাঠাইতে হয়। কিছুদিন আগে আমাদের শ্রমিক ভাই মারা গেল, সে নতুন আসছে, তার টাকা পয়সা নিয়ে কিভাবে লাশটা পাঠাবে, তখন দূতাবাসে সবকিছু সাবমিট করি। দেখা গেল আজকে প্রায় 1 মাস হয়ে গেল, লাশটা এখন পর্যন্ত বাংলাদেশে যাচ্ছে না। অনুরোধ করবো সরকারের কাছে যে যাতে এই প্রবাসী লাশটা অন্তত বিনা পয়সায় দেশে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। বিদেশে যখন একজন প্রবাসী মারা যায় তখন তার পাশে কেউ থাকে না। লাশ দেশে পাঠানোর এই ব্যয়ভার আত্মীয় স্বজন ছাড়া এখানে কেউ নিতে চায় না, ফলে প্রবাসী লাশের করুণ দৃশ্য চরম নিষ্ঠুরতাকেও হার মানায়। প্রবাসীদের প্রত্যাশা, সরকার যদি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ান এবং আইনের বাস্তবায়নের মাধ্যমে দূতাবাসকে এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে কঠোর নির্দেশ দেন, তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে সহজেই। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের 9 মাসের মধ্যেই মংলা ঘষিয়াখালী চ্যানেলে আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। ফলে জোয়ারের সময় ছাড়া এই চ্যানেল দিয়ে সর্বোচ্চ গভীরতার পণ্যবাহী নৌযান চলাচল করতে পারছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, চ্যানেলের 2 দিক দিয়ে প্রচুর পলি প্রবাহিত হয়। সংযোগ খাল ও শাখা নদী খনন না করলে জোয়ারে আসা পলি দ্বারা আবারও বন্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক এই নৌ চ্যানেল। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভারতগামী পণ্যবাহী সব বড় কার্গো জাহাজ এবং মংলা সমুদ্র বন্দর ও খুলনার সঙ্গে দেশের অন্যান্য জেলার নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম মংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল। মংলা বন্দরের সঙ্গে সারা দেশের দূরত্ব কমানোর জন্য 1974 সালে প্রায় 6.5 কিলোমিটার কৃত্রিম নৌপথ খনন করে প্রায় 31 কিলোমিটার দীর্ঘ মংলা ঘষিয়াখালী নৌপথটি চালু করা হয়। পলি পড়ার কারণে 2010 সালের পর এই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। 2014 সাল থেকে 2 বছর ধরে 240 কোটি টাকা ব্যয়ে পলি অপসারণ করা হয়। প্রায় 9 মাস আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এ চ্যানেল দিয়ে 15 ফুট গভীরতার নৌযান চলাচল করলেও বর্তমানে জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে নৌযানগুলোকে। এলাকাবাসীর দাবি, দাউদখালী নদী খনন না করা এবং 83টি শাখা খাল পুরোপুরি উন্মুক্ত না হওয়ার কারণে খনন কাজে খুব বেশি সুফল মিলছে না। যতগুলো বাঁধ অপসারণ করার কথা ছিল সেই বাঁধগুলো কিন্তু এখনো অপসারণ করা হয়নি। ঘষিয়াখালী চ্যানেলের আর কি মূল শাখা নদী আছে বড়, এটা তাই এটা এখনো কোনো কাটা হয়নি। এখানে একটা মনিটরিং এর ব্যাপার আছে, যেখানে সবসময় একটা তদারকি থাকতে হবে, তো এখানে সেই জিনিসটার খুব একটা অভাব আছে। বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মংলা ঘষিয়াখালী চ্যানেলে পলির হার বেশি হওয়ায় ড্রেজিং করে এসব পলি অপসারণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। কন্টিনিউ ড্রেজিং প্রসেস চলতেছে। আমাদের যেটা প্রবলেমটা আমরা ফেস করতেছি যে আমাদের মাটি ফেলানোর জন্য নদীর দুই পাশে পর্যাপ্ত জায়গা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে হলে খনন কাজ অব্যাহত রাখতে হবে। এটাকে 24 ঘন্টা চালু রাখতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সরকার কিন্তু যে কাজটা এখানে করেছে যদি প্রপারলি মনিটর করতো তাহলে দেখা যাচ্ছে কিন্তু এখানে আমরা এটা রেজাল্ট পেতাম। শেখ মুজিবুর রহমান কিভাবে মধুমতি হয়ে খুলনায় আসতেন, এই রুটটা যদি ফলো করা হয় 10 ভাগ আমাদের বছরে খরচ করতে হবে, তাতে বড় জোরে 1000 কোটি টাকা খরচ হবে। 2016 সালের 27 অক্টোবর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর মংলা ঘষিয়াখালী চ্যানেল দিয়ে মাঝারি ও বড় গভীরতার 58,844টি নৌযান চলাচল করেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম বন্দরে জাহাজ জট ও পণ্য খালাসে দেরির কারণে আমদানি ও রপ্তানিকারকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে গতকাল নৌ পরিবহন মন্ত্রণালয় এক বৈঠকে সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় নৌ পরিবহন মন্ত্রী জানান, যন্ত্রপাতির সংকট নিরসনে ভাড়ার ভিত্তিতে গ্র্যান্টি ক্রেন সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
We are in a real crisis situation. Many of our buyers will withdraw from us. This is a very sensitive industry. এক্সপোর্টের জায়গাটাকে আপনাদের আরো একটু সহানুভূতির সাথে অনুধাবন করার জন্য আপনারা পরিশ্রম করছেন, বাট আমরা এটাকে আরেকটু ইমপ্রুভ দেখতে চাই। আপনারা যখন যা বলেছেন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে, আমি আমার মন্ত্রণালয়ের সচিব এবং চেয়ারম্যান, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে বসে সেই বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যেমন রেলটার বাসিদের গেন্তিক্রেন, এই ব্যাপারটা আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে আছি। আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বললাম, পরশুদিন বেলা 2:30টার সময় আমরা সবাইকে ডেকে এখানে একটা সভার আমরা ব্যবস্থা করব। এবার বন্যা পরিস্থিতির খবর। গতকাল সারাদিন সুরমা কুশিয়ারের পানি কয়েক সেন্টিমিটার কমলেও অপরিবর্তিত রয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। পানিবন্দী রয়েছে মাঠ ঘাট, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও বসত ভিটা। এতে বানভাসীরা মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে রয়েছে ত্রাণ নিয়ে নানা অভিযোগ। 30 কেজি ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও বিতরণ করা হচ্ছে 25 কেজি করে। দিগেন সিং এর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মির্জাপুর, মানিকপুর ও ইনাতালিপুর গ্রাম। বন্যার পানিতে ভেসে আছে বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়। পানি ঢুকে পড়ায় 1 মাসের বেশি সময় ধরে বন্ধ গ্রামের স্কুল, মাদ্রাসা ও মসজিদ। পানিতে ভেসে রয়েছে টিউবওয়েল। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। 3টা গ্রামে আমরা খুব কষ্টে আমরা বসবাস করলাম। পানির রোয়ার অসুবিধা খুব গড় পানি আসলে গড় থেকে নামছে। আমরা পানির কারণে স্কুল যাইতে পারি না, রাস্তাঘাট ডুবে গেছে। ছোটখাটো যত খাল বিল নদী নালা আছে সেগুলাকে খনন করা হলে আগাম বন্যার হাত থেকে এই অঞ্চলের মানুষ বেঁচে যাবে। পানিতে ভেসে গেছে বিস্তীর্ণ জনপদের ফসল। ক্ষতিগ্রস্ত শতভাগ মানুষই, কিন্তু ত্রাণ পায়নি সবাই। বিপন্ন মানুষগুলোর অভিযোগ, দলীয় পরিচয় দেখে দেয়া হচ্ছে সরকারি ত্রাণ। অনেকের অভিযোগ, নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক কেজি কম চাল বিতরণ করা হচ্ছে। আমার জিজ্ঞাসা করছে না, অথচ আমার 1 টাকার কিচ্ছু আমি পাইছি না। যারা মনোহরকার প্রবাসী গ্রুপ আছে এরা আমরা সাহায্য করে তার থেকে পাই, আর সরকারের থেকে আমরা কোনো কিছু পাই নাই। মেম্বার চেয়ারম্যানদের দাবি, বস্তায় চাল কম থাকায় মাথাপিছু কমিয়ে ত্রাণ বিতরণ করছেন তারা। বস্তাতে 2 কেজি, 3 কেজি, 5 কেজি কম থাকার কারণে আমরা তো এই হারে পুরা 30 কেজি সবাইকে দিতে পারতেছি না। আমরা সার্বক্ষণিক লক্ষ্য রাখতেছি এবং আমরা এখানে বন্যা দুর্গত সেল হিসাবে আমরা কয়েকজন মেম্বারকে নিয়ে একটা কমিটি করেছি সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য, যাতে মানুষের সমস্যা অসুবিধা হয় না। চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের প্রায় 6 লাখ মানুষ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ঈদুল আজহায় কোরবানির পশু কেনা বেচার জন্য এবার রাজধানীতে একটি স্থায়ী হাটের পাশাপাশি বসছে 22টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে 2টি সিটি কর্পোরেশন এসব হাটের স্থান নির্ধারণ করেছে। তার মধ্যে দক্ষিণে 13টি এবং উত্তরে বসবে 10টি হাট। ঈদের প্রায় 1.5 মাসেরও বেশি সময় বাকি থাকায় এখনো ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছে উভয় সিটি কর্পোরেশন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে। সারা বছর এই হাটের বেচা বিক্রি যেমনই থাক না কেন, কোরবানির ঈদের সময় বিক্রির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। তবে সম্প্রতি আগুনে পড়ে যাওয়া গাবতলী হাটের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতে এখনো হাত দেয়নি উত্তর সিটি কর্পোরেশন। চাহিদা মেটাতে শুধু গাবতলী পশুর হাটই পর্যাপ্ত নয় বলে প্রতি কোরবানি ঈদে এই রাজধানীতে বসে বেশ কিছু অস্থায়ী হাট। এবার উত্তর সিটি কর্পোরেশন গাবতলী বাদে আরো 9টি হাটের স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে মিরপুর ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের খালি জায়গা, বসুন্ধরার দক্ষিণ পাশের খালি জায়গা এবং বসিলায় প্রথমবারের মতো হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উত্তর বা দক্ষিণ কোথাও যাতে নির্ধারিত স্থানের বাইরে রাস্তার উপর পশু কেনাবেচা না চলে সেদিকে থাকবে কঠোর নজরদারি। রাস্তার মধ্যে হাট বসে বলেই আমরা অত্যাধিক ডিমান্ড থাকার পরও আমরা আগারগাঁয়ের যে জায়গাটিতে এখানে কিন্তু আমরা হাট দিচ্ছে না। এরকম যেখানে রাস্তার পাশে হাট বসে যায়, হাট ডিস্টার্ব হয়, সেগুলো কিন্তু আমরা আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি এবং জনসাধারণের যেন কোনো দুর্ভোগ না হয় সেজন্য আমরা বলেছি যে হাটে রাস্তার মধ্যে হাট বসবে না। এবার দক্ষিণ সিটি কর্পোরেশনে বসছে 13টি হাট। এর মধ্যে গত কয়েক বছরের মতো মেরাদিয়া, হাজারীবাগ, পোস্তগোলা, শ্যামপুর, কমলাপুর ছাড়াও এবারে যুক্ত হচ্ছে আরমানিটোলা খেলার মাঠ। তবে ঈদের এখনো যেহেতু অনেকটা সময় বাকি, তাই নির্ধারিত স্থানগুলোর ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে তাড়াহুড়ো নেই কর্তৃপক্ষের। এত পরিমাণ বর্জ্য চলে আসে, তাতে নগরবাসীর সমস্যার সৃষ্টি করে। প্রিকশন নিচ্ছি যে যারা এই হাটগুলোর লিজ নেবেন তারা যেন যথাযথভাবে প্রতিদিনকার ময়লা প্রতিদিনই
তারা এক জায়গায় করবেন এবং এটি আমাদের একটা বিশেষ ব্যবস্থাপনা থাকবে। এটি আমরা রাতের মধ্যেই আবার আমাদের যে ডাম্পিং স্টেশন আছে মাতোয়ালে সেটা আমরা নিয়ে যেতে পারবো। হাটের কারণে স্বাভাবিক চলাচলে যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি চাঁদাবাজি রোধেও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইবে 2 সিটি কর্পোরেশন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে ব্যাংকিং খাতের পরিচালন মুনাফা নিয়ে একটি রিপোর্ট দেখেছি আমরা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক নাগিবুল ইসলাম দীপু। জনাব দীপু, আপনাকে স্টুডিওতে আসার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা এই বিষয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি জনাব দীপু, আমি প্রথমে আপনি যে বিষয়টি বলবো যে আমরা চলতি বছর জানুয়ারিতেও দেখেছি যে গত বছরের জুলাই টু ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর কিন্তু অনেক ব্যাংকই বলা চলে যে তাদের পরিচালন মুনাফা করতে পারেনি। এমনকি সরকারি ব্যাংকগুলো 6টি যদি আমি বলি বিশেষত সহ, সেই ব্যাংকগুলো কিন্তু একই অবস্থা ছিল। কিন্তু এই বছরে চলতি বছরে আমরা দেখেছি জুন পর্যন্ত মোটামুটি সরকারি ব্যাংক সহ বিশেষত ব্যাংক এবং বেসরকারি ব্যাংক যেগুলো আছে বেশিরভাগ ব্যাংকই কিন্তু পরিচালন মুনাফা করেছে। এই ক্ষেত্রে আপনি ব্যাংকগুলো বলছে যে তাদের আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে, তারাও ঘুরে দাঁড়াচ্ছেন, সব মিলে আপনি কি বলবেন একটু? আসলে তো পরিচালনা মুনাফা আপনি বললেন যে বছর জুন পর্যন্ত ভালো করেছে, তার আগে করে নাই। এটা তো ব্যাংকিং খাতটা তো যে ঋণ দেওয়া হয়, মানে যারা ঋণী বা যারা ঋণ নেয় তারা কিন্তু এই পেমেন্ট শুরু করে কারো 1 বছর থাকে, কারো 6 মাস থাকে, কারো এর চেয়ে বেশি সময়ও থাকে। তো ব্যাংকিং খাতের এখনকার যে সার্বিক পরিস্থিতি, আমার মনে হয় আগামীতে এই মুনাফাটা সেরকম ভাবে থাকবে না এই কারণে যে ব্যাংকগুলি থেকে সেইভাবে আমরা যারা বেসরকারি খাতে আমরা ঋণ পাচ্ছি না, এবং ঋণের যে আবেদনগুলি করা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই বা যেভাবে হোক এই সময়ে ক্ষেপণের জন্য কিন্তু আমরা সেভাবে, আপনি দেখে থাকবেন যে আগের বছরগুলিতে ডিপোজিট অনুযায়ী যেভাবে ঋণ দেওয়ার কথা সেইভাবে কিন্তু ঋণগুলি হচ্ছে না। এবং এই যে লগ্নিকারীর বা যারা ডিপোজিটারের টাকা, এই টাকাগুলির কিন্তু ইন্টারেস্ট কাউন্ট করা হবে। এই ইন্টারেস্ট কাউন্ট এবং মুনাফা মিলিয়ে আগামীতে ভালো থাকবে না। হয়তো এই বছরের আগামী গত কয়েক বছরের যে পারফরমেন্স তার এই মুনাফাটা এবার এসছে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে সরকারি ব্যাংকের যে মুনাফা, ঋণ খেলাপি যদি বলি সরকারি ব্যাংকের সবচেয়ে বেশি থাকে ব্যাংকগুলোতে, সেই ছাড়াও এই ব্যাংকগুলো চলতি বছর 6 মাসে যে 300, তারপরে কোনো ব্যাংক করেছে 240, কোনো ব্যাংক করেছে 400, এরকম যে মুনাফা করছে, এটা কি বলবেন? খেলাপি ঋণকে বাদ দিয়ে তারা করেছে না কি? এটা না, খেলাপি ঋণ তো যেটা তো খেলাপি হয়েই গেছে, এবং অনেকগুলি খেলাপি আছে দীর্ঘদিন, এটা হাইকোর্টে পেন্ডিং করা আছে। আমরা দীর্ঘদিন সরকারের কাছে দাবি করে আসছিলাম যে এটার জন্য আলাদা একটি বেঞ্চ করা হোক। হ্যাঁ, এই চ্যাপ্টারটা যদি বাদ দেওয়া যায়, আপনি যেটা বললেন প্রফিট করেছে সরকার, এই তো বিশেষত ব্যাংকগুলো কুইক রেন্টালের যে ঋণগুলি দেওয়া হয়েছে সেই ঋণগুলি কিন্তু ঋণের টাকাগুলি কিন্তু পিরিপি দিচ্ছে, এবং এটারও একটা ইফেক্ট আছে। আর আরেকটা হচ্ছে যে অল্প সময়ে যেটা ঋণ, আমরা যেটা সিসি বলি, তার পরিমাণও হয়তো বৃদ্ধি পেয়েছে, এই জন্য ঋণগুলি ভালো হতে পারে। কিন্তু খেলাপির সংখ্যা অনেকগুলো কারণে কিন্তু খেলাপি, শুধু যে ব্যাংকে ডিলেট না, রাজনৈতিক পরিস্থিতি, তারপরে বাইরে আমাদের এক্সপোর্ট, লোকাল মার্কেট, সবকিছু মিলিয়ে। আপনাকে আমি বলি গত বছরের আগের বছরে আপনি রাজনৈতিক যে অসহিষ্ণুতা ছিল সেটারও কিন্তু একটা ইফেক্ট ছিল। তারপরে আমাদের এক্সপোর্ট গ্রোথটাও সেরকম ছিল না। এখন সার্বিকভাবে বিবেচনা করলে এই অবস্থাটা, তো এই টার্মটা ভালো হয়েছে। এখন আপনি তো দীর্ঘদিন ছিলেন সরকারি ব্যাংকে, সেক্ষেত্রে একটু যদি বলেন যে সরকারি ব্যাংকগুলো যে মুনাফা করছে এই ধারাবাহিকতা, আমি একটু পার্ট বাই পার্ট তো আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সরকারি ব্যাংকগুলো এই ধারাবাহিকতা রক্ষা করতে হলে কি করা দরকার আসলে? সরকারের এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সরকারি ব্যাংকগুলোর প্রথম আমি আপনার এই জায়গাটায় আসি, সেটা হচ্ছে যে এই সরকারি বড় যে সোনালী জনতা অগ্রণী, এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে যেটা লস, এবং সেগুলো কিন্তু করা হয়েছে অনেক আগে। হ্যাঁ, এই সরকারের আমলে না, তারও আমলে, তারও প্রথম দিককার, এবং যেগুলো মুনাফা করা খুব মুশকিল। এমন জায়গায়
কিছু হয়েছে এই রাজনৈতিক বিবেচনায়, কিছু আমলাতান্ত্রিক বিবেচনায়, কিছু স্থানীয়ভাবে বিবেচনা করা হয়েছে। এই লসটা কিন্তু সার্বিকভাবে পুরো ব্যাংকগুলি টানতে হয় এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয়, আপনি জানেন যে সরকারি ব্যাংকগুলোতে যেখানে বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বা অন্যান্য সরকারি জিনিস আছে, এখানে প্রশ্নপত্র উত্তরপত্র থাকে। এটা যদি সরিয়ে আনা হয় তাহলে কিন্তু ওই স্কুলটারও আর ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক বা মাদ্রাসার প্রশ্নপত্র এবং উত্তরপত্র রাখার জায়গা থাকবে না। আরেকটা হচ্ছে সরকারের প্রায় 99 না 91টা সেফটি নেটের প্রোগ্রাম আছে, বৃদ্ধ ভাতা, তারপরে আর্মি পেনশন, এগুলো কিন্তু এই ব্রাঞ্চগুলো, এই লসগুলো কিন্তু সরকারের টানতে হয়। আপনি যদি আসেন, আমি খুব তাড়াতাড়ি বলতে চাই, বোধহয় সময় কম, সেটা হচ্ছে যে কোরবানির ঈদ আসছে, চামড়া ক্রয়। হ্যাঁ, এখানে যারা চামড়াতে ঋণ নেয়, এখানে খেলাফির সংখ্যা মানে হাইয়েস্ট। কিন্তু আমরা এটা দেশের কথা বিবেচনা করে বাইরের দেশে চামড়া চলে যাবে, ওদের টাকা নাই। আমরা কিন্তু বিশেষ করে সরকারি ব্যাংকগুলো ছুটির দিনও খোলা রেখে এদেরকে কিন্তু টাকা দিতে হয়, এটার একটা ইফেক্ট পড়ে। আপনি যদি সরকারের অনেকগুলি অবকাঠামো আছে, যেরকম আমরা যদি বলি ফ্লাইওভার, পিপিপি, এই সমস্ত জায়গায় কিন্তু বেসরকারি খাত ঋণ দিয়ে থাকে না, এই সমস্ত খাতে কিন্তু সরকারি ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। আরেকটি হচ্ছে যে আমাদের আর্মি পেনশন স্কিম, আগে দেখা যেত যে আমরা টাকা দেওয়ার সাথে সাথে পেতাম, এখন দেখা যায় 1000-2000 কোটি টাকা জমে যায়, তারপরেও কিন্তু এই টাকার মানে যেই টাকাটা আমরা আর্মিকে পেনশন দিয়ে দিচ্ছি পেতে দেরি হয়, কিন্তু আমার কিন্তু ডিপোজিটারের এইগুলি দিতে হয়। সার্বিকভাবে এইগুলি দেখা। তারপরে এখন অনলাইন ব্যাংকিং হয়ে গেছে। এখন ধরেন এই যে আমরা সোনালী ব্যাংকের যে হলমার্ক কেলেঙ্কারি, এই সেরাটন থেকে সোনাটা কয়েক মাইল দূরে, এটা কিন্তু জানতে জানতে অনেক সময় চলে গেছে। এখন কিন্তু ডেইলি এখন সরকারি ব্যাংকে আমি থাকা অবস্থায় বা সরকারের নির্দেশেই প্রতিদিন বড় একটা ট্রানজ্যাকশন হলে এটা হেড অফিসকে জানাতে হয়। তারপরেও বাংলাদেশ ব্যাংকের খবরদারি হচ্ছে। সবকিছু মিলিয়ে ইনডিসিপ্লিনের ডিসিপ্লিন আনতে হবে, এভাবে তো চলবে না। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষকদের ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন দেশে বিনামূল্যে গবেষণার সুযোগ দেবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল রাজধানীর মতিঝিলে এমসিসিআই আয়োজিত সেমিনারে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। রাষ্ট্রদূত জানান, ইউ হরাইজন 2020 প্রকল্পের আওতায় 2 শতাধিক গবেষককে শিক্ষাবৃত্তি ছাড়াও বাংলাদেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নও কাজ করবে ইউ। সেমিনারে শিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সমস্যা সমাধানে ও অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার। 2014 সালে শুরু হওয়া 792 বিলিয়ন টাকার প্রকল্পটির মাধ্যমে 2020 সালের মধ্যে 3500 গবেষক তৈরির পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের একই নীতি। সেজন্যই ইউ হরাইজন প্রকল্পে এখানকার শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করতে চাচ্ছি আমরা। আমি আশা করছি 2020 সালের মধ্যে এখানকার শিক্ষা ও গবেষণায় ইতিবাচক পরিবর্তন আসবে। সমুদ্র অর্থনীতির সুফল পেতে প্রচুর গবেষণা দরকার আমাদের, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের শিক্ষা খাতের উন্নয়নে অনেক কাজ বাকি। সেক্ষেত্রে শুধু রাষ্ট্র একা নয়, সক্রিয় অংশগ্রহণ দরকার সমাজের সব স্তরের মানুষেরও। শহরকে সুন্দর করতে হলে নগর সরকার ব্যবস্থাকে সুসংহত করার পাশাপাশি কাজ করতে দিতে হবে। সাধারণ মানুষকে বিবেচনায় নিয়ে উন্নয়ন নীতি কাঠামো প্রণয়ন করা হচ্ছে না বলেও নগরে বাসস্থান সংকট, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি ও কাঙ্ক্ষিত রাজস্ব সংগ্রহ হচ্ছে না। গবেষণা প্রতিষ্ঠান সানেম ও বিশ্বব্যাংক আয়োজিত বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর উন্নয়ন বিষয়ক গবেষক অ্যান্থনি ভেনাবলস। ঢাকার ব্যবস্থাপনা সুন্দর করতে হলে যোগাযোগ অবকাঠামোর উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শহর নিয়ে সরকারকে গভীরভাবে ভাবতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সিপিটির গবেষক ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক ঐকমত্যের অভাবে দেশের করজাল বিস্তৃত করা যাচ্ছে না, তাই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, যোগাযোগ খাতে বিনিয়োগের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর মানুষের কথা বিবেচনায় নেওয়া হয় বলেই সাধারণ মানুষ এসবের সুবিধা পায় না।
জলবায়ু পরিবর্তনে বিভিন্ন তথ্য উপাত্ত যেন সহজেই গণমাধ্যম কর্মীরা পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত রাজধানীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যম কর্মীদের সাথে জলবায়ু পরিবর্তনে সাম্প্রতিক সময়ের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জলবায়ু পরিবর্তনে গণমাধ্যম কর্মীদের করণীয় নানা দিক নিয়ে কথা বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। সভায় জলবায়ু পরিবর্তনে আর্থিক বরাদ্দের যথাযথ ব্যয় এবং উপযুক্ত এলাকা নির্ধারণে সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের পরিস্থিতির খবর চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির তিনটি সূচকেরই কিন্তু আমরা 3টি পয়েন্টের সূচকই কিন্তু দেখছি যে 3টি সূচকই চলছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সূচকগুলোর প্রথমে ডিএসসি এক্স সূচকটি আমরা জানিয়ে দিই, সেটি হচ্ছে যে 8 পয়েন্ট বেড়ে কিন্তু অবস্থান করছে 5828 পয়েন্টে। ডিএসসি সরিয়া যে সূচকটি সেই সূচকটি কিন্তু 1 পয়েন্ট বেড়ে 1323 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া ডিএসসি 13 যে সূচকটি সেটি 3 পয়েন্ট বেড়ে 2137 পয়েন্ট অবস্থান করছে। এখন পর্যন্ত দর্শক যদি আপনারা জানিয়ে দিই যে টোটাল এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 5509টি, যার বাজার মূল্য কিন্তু 49 কোটি 10 লাখ টাকা প্রায়। সেক্ষেত্রে 105টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে প্রতিষ্ঠানের। এছাড়া 43টির নিম্নমুখী রয়েছে প্রতিষ্ঠানের। এছাড়া 49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। এছাড়া এখন পর্যন্ত 20টি প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শীর্ষে অবস্থান করছে এগুলোর মধ্যে। এমন 20টি প্রতিষ্ঠানের প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ডিএসসির অফিসের ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে র্যাক সিরামিক্স লিমিটেড। প্রতিষ্ঠান শেয়ারের দর এখন পর্যন্ত 59 টাকা 10 পয়সায় দেখছি আমরা। সর্বোচ্চ ছিল কিন্তু 59 টাকা 20 পয়সা, মাত্র 10 পয়সার হেরফের কিন্তু লেনদেন চলছে। সর্বনিম্ন ছিল 58 টাকা 20 পয়সায়। 2 নম্বর অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 60 টাকা 80 পয়সা, যা সর্বোচ্চ ছিল 61 টাকা 10 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 59 টাকা 90 পয়সায়। 3 নম্বর অবস্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর দেখছি আমরা 151 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে। সর্বোচ্চ ছিল 151 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 149 টাকা। 4 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত দাঁড়িয়েছে 91 টাকা 70 পয়সায়, যা সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 93 টাকা, সর্বনিম্ন ছিল 91 টাকা 70 পয়সা। 5 নম্বর অবস্থানে রয়েছে আফতাব অটোস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 76 টাকা 30 পয়সা এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। সর্বোচ্চ ছিল 76 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 75 টাকা 30 পয়সায়। 6 নম্বর অবস্থানে রয়েছে শাহজি পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের এখন পর্যন্ত লেনদেন চলছে 151 টাকা 50 পয়সায়, সর্বোচ্চ ছিল 152 টাকা, সর্বনিম্ন ছিল কিন্তু 151 টাকা। এছাড়া 7 নম্বর অবস্থানে রয়েছে ডোরিন পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 151 টাকা 90 পয়সা এখন পর্যন্ত দেখছি। সর্বোচ্চ ছিল কিন্তু 152 টাকা 80 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা ছিল যে প্রতিষ্ঠানটির শেয়ারের দর 151 টাকা। 8 নম্বর অবস্থানে রয়েছে জায়েন্টস স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 27 টাকা 90 পয়সা, সর্বোচ্চ ছিল 28 টাকা, সর্বনিম্ন ছিল কিন্তু 27 টাকা 60 পয়সায়। 9 নম্বর অবস্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 42 টাকা 50 পয়সা এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 42 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 42 টাকা 10 পয়সা। এছাড়া 10 নম্বর অবস্থানে রয়েছে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 196 টাকা 70 পয়সায় দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ মূল্য ছিল 197 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 195 টাকা 90 পয়সা। 11 নম্বর অবস্থানে রয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড। 12 নম্বর অবস্থানে রয়েছে সাবিট পাওয়ার। 13 নম্বর অবস্থানে রয়েছে নাভানা সিএনজি এবং 14 নম্বর সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 15 নম্বর রয়েছে ফুয়াং ফুডস লিমিটেড। দর্শক, এখন পর্যন্ত ছিল ডিএসসির লেনদেনের এই পরিস্থিতি। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্য শিরোনামগুলো। হাওড়া অঞ্চলে আগাম বন্যার ক্ষতি পোষাতে মৎস্য চাষে গুরুত্ব দিতে হবে, মৎস্য সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দুরবস্থা কাটিয়ে সুদিন ফিরতে শুরু করেছে দেশের ব্যাংকিং খাতে, দাবি সংশ্লিষ্টদের। প্রকৃত মুনাফা অর্জনের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত সিলেটের বানভাসীদের জীবন, ভিজিএফের নির্ধারিত চাল না পাওয়ার অভিযোগ। উদ্বোধনের 9 মাসেই মংলা ঘোষিয়াখালী চ্যানেলে নাব্য সংকট, খনন না করলে আবারও বন্ধ হয়ে যাবার আশঙ্কা। এবং কোরবানির ঈদের
পশু বেচা কেনার জন্য এবার রাজধানীতে স্থায়ী হাট থাকছে একটি, অস্থায়ী 22টি, চলছে ইজারা প্রক্রিয়া। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।